বাংলাদেশে ইউনূসের পদত্যাগ নিশ্চিত। বাংলাদেশের সেনার উচ্চ পর্যায়ের বৈঠক, বাংলাদেশের সেনা প্রধানের নেতৃত্বে টান বৈঠক হয়েছে বলে সূত্র। ডক্টর ইউনূস সাহেবের মাথায় কাঁঠাল রেখে সেই কাঁঠালটা ভেঙে খাওয়ার ইচ্ছা জাতীয় নাগরিক পার্টির হাসনাত। এদিকে এবার দেশের রাজনৈতিক পরিস্থিতি আবারও উত্তাল হয়। হাসনাতের বক্তব্যকে ঘিরে ডক্টর ইউনূসও পড়েন মহাবিপদে। হঠাৎ সেনাপ্রধান সবকিছু গুড়িয়ে দেন, মুহূর্তেই ক্ষমতার পালাবদল করেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং তার দলবল এখন অনেকটা ব্যাকফুটে। এর অন্যতম কারণ হাসনাত আব্দুল্লাহ, যিনি সদ্য ঘটিত জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক। হঠাৎ করেই সেনাপ্রধানের কিছু নতুন কার্যক্রম জনমনে সন্দেহ সৃষ্টি করেছে এবং এগুলো ব্যাখ্যা দাবি করা হচ্ছে যে কি ঘটছে, তিনি এইগুলো কাজ, এইসব নজিরবিহীন কাজ তিনি কেন করছেন, অতীতে তো এটা করেনি, হঠাৎ করেই কেন নড়ে চড়ে বসেছেন। তারা এক একজন জীবন্ত লাশ মুজিব শেখের পরিবারের সাথে কোনোভাবে যুক্ত। ওই পুরুষগুলো একটা জীবন্ত লাশ। আমার মনে হচ্ছে যে একটা কিছু হতে চলেছে বাংলাদেশে, এবং আমরা প্রত্যেকে জানি ইউনিস কাল ভোর রাত্রিরে চায়না যাবে। কি ঘটতে চলেছে আমরা কেউ বলতে পারবো না, কারণ এইভাবে মুভমেন্ট তো নর্মাল সিচুয়েশন হয় না। তো নিশ্চিতভাবে একটা কোনো ঘটনার প্রভাব বাড়ছে, সেই দিকে আমরা এগিয়ে দিচ্ছি। আমাদের সময়ের অপেক্ষায় আমাদের দেখতে হবে এটা কি। বাংলাদেশ এখন খুব ক্রাইসিস মোমেন্টে আছে। অত এই ক্রাইসিস খাদ্যদ্রব্যের ক্রাইসিস না, এই ক্রাইসিসটা হচ্ছে নিরাপত্তা। এই মুহূর্তে এই যে 8 মাস সময় ধরে রাষ্ট্র পরিচালনা করছে, কতবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিস্টার্ব করার জন্য, ক্ষতি করার জন্য, রাষ্ট্রের ভিতরে বিশৃঙ্খলা তৈরির জন্য ভারতের নরেন্দ্র মোদী সরকার যে পরিকল্পনাগুলা বারবার এঁটেছে, সেই পরিকল্পনাগুলা নস্যাৎ করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টেলিজেন্সির মাধ্যমে। বাংলাদেশে যে কোনো সময় জারি হতে পারে জরুরি অবস্থা, তেমনটাই আশঙ্কা করা হচ্ছে। কারণ এই মুহূর্তে ডক্টর ইউনূসের বাসভবনে রীতিমতো উত্তপ্ত বাক বিনিময় চলছে সেনাকর্তাদের সাথে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের কি হয়েছে এবং তাদের মাঝখানে কি নিয়ে দ্বন্দ্ব, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, মূলত এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কি হয়েছে তার সঠিক তথ্য কিন্তু খুব কম লোকজনই জানে। হাসনাত আব্দুল্লাহ ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে এই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মূলত কি হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ কিংবা নাহিদ ইসলামের মতন সাবেক সমন্বয়ক কিংবা নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্বে যারা রয়েছেন, তারা একের পর এক যে নাটক আমাদের সামনে উপস্থিত করছেন, আমার কথার সঙ্গে নিশ্চয়ই সবাই একমত হবেন যে মানুষ ত্যক্ত, বিরক্ত, ক্ষুব্ধ, হতাশ, আশাহত। তার কারণ এ কথাও তো সত্য যে তারা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন মানুষের সামনে উপস্থাপন করেছিলেন, মানুষ তাতে আস্থা রাখতে চেয়েছিলেন। কিন্তু দিনের পর দিন যা চলছে, যা তারা দেখাচ্ছে, এখন তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েই মানুষের মনে নানান ধরনের প্রশ্ন উঠেছে। এমনকি নতুন যে রাজনৈতিক দল সবেমাত্র প্রস্ফুটিত হয়েছে, বিকশিত এখনো হয়ে পারেনি, আতুর ঘরের সময় কাটাতে না কাটাতে তারা যে ধরনের বিতর্কের সৃষ্টি করছে একের পর এক, তাতে এই দল নিয়েও মানুষের মধ্যে এর মধ্যে নানান ধরনের শঙ্কা তৈরি হয়েছে। এই দলের ভবিষ্যৎটি কি? হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, সার্জিস আলম, এদের মতো মানুষরা নিঃসন্দেহে সেলিব্রিটি হয়েছেন, নিঃসন্দেহে এই বয়সেই তারকা রাজনীতিবিদ হয়ে উঠেছেন। কিন্তু তারকা রাজনীতিবিদ হয়ে উঠলেই সেই নক্ষত্র পতনের সময়ও সম্ভবত খুব বেশি সময় লাগে না। আমরা যদি বলি যে সার্জিস আলম সর্বশেষ গত সোমবারই সম্ভবত যেই শো অফটি তিনি করলেন, শো ডাউন করলেন, ঢাকা থেকে সৈয়দপুরে উড়োজাহাজে করে গেলেন, সেখান থেকে শতাধিক গাড়ি নিয়ে পঞ্চগড়ের বিভিন্ন স্থানে পথসভা করলেন। কি মনে করলেন নিজেকে?
কি হিসেবে উপস্থাপন করলেন মানুষের সামনে নিজেকে? তিনি বিশাল কোনো নেতা হয়ে গেলেন। এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নমুনা, হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীর বিরুদ্ধে নানান ধরনের মন্তব্য করছেন, সেনাবাহিনীকে উড়িয়ে দিচ্ছেন, ক্যান্টনমেন্ট রাখবেন না, এটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের নমুনা। এবং এই যে আজকের হাসনাত আব্দুল্লাহ, আজকের সার্জিস আলম কিংবা নাহিদ ইসলাম কিংবা গণঅভ্যুত্থান সফল হওয়া, এসবের পেছনে গণমাধ্যমের কোনো ভূমিকা নেই এরকম একটি দাবি করা হলো। আমি নিজেও এই দাবির সঙ্গে অনেকখানি একমত। কিন্তু আবার এই কথাও সত্য, গণমাধ্যম না থাকলে, আমাদের মতো দায়িত্ব নিয়ে বলছে, আমাদের মতো কিছু মানুষ না থাকলে এই মানুষগুলো আজ স্টার রাজনীতিবিদে পরিণত হতে পারতেন না, গণঅভ্যুত্থানও সফল হতো না। এটি বাস্তবতা। তার কারণ আমরা নতুন একটি গণতান্ত্রিক সরকার দেখতে চেয়েছিলাম, এটুকুই। কিন্তু তারা পরবর্তীতে যেসব স্বপ্ন দেখাতে চাইলেন, যা মানুষের ধারণার মধ্যে ছিল না, নিজেরা লোভের বশবর্তী হয়ে রাজনৈতিক দল গঠন থেকে শুরু করে তারা একের পর এক যে আয়োজন করে যাচ্ছেন, আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে এটুকু নিশ্চিত, প্রায় নিশ্চিত, এদের রাজনীতি আর বেশি দিন নেই। নক্ষত্র পতনের সময় খুব বেশি লাগবে না। আমরা যদি কয়েকটি ধাপে আলোচনা করি, মানে কয়েকটি পয়েন্ট তুলে ধরি, মনে করুন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে নতুন রাজনৈতিক দলটি গঠনের যখন ঘোষণা দেওয়া হলো, ঘোষণা মানে যে তারা একটি রাজনৈতিক দল করতে যাচ্ছে, এই নিয়ে নিজেদের মধ্যে এক ধরনের মতবিরোধ ছিল, তুমুল মতবিরোধ। এরপরে 5 আগস্ট গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেখানে সবচেয়ে বিরোচিত ভূমিকা পালন করেছে, তাদেরকে মাইনাস করা, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা, শহীদ পরিবারগুলোর পাশে যথাযথভাবে তারা সাহায্যের হাত বাড়িয়ে দিতে না পারা, দল গঠনের সময় শুধু একটি কোর গ্রুপকে প্রাধান্য দেওয়া, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সব কিছুর আয়োজন করা, দল পরিচালনার জন্য তহবিল গঠন করা, তাদেরকে কারা টাকা দিচ্ছে তা প্রকাশ না করা, এবং দলের মধ্যে পদপদবীর লোভ, নেতৃত্বের দ্বন্দ্ব, এই সব কিছু মানে একেবারেই সত্যি সত্যি একটা বাংলাদেশের নতুন একটা চ্যাপ্টার তৈরি করেছে এই দলটি। এর আগে আর কোনো দলের ক্ষেত্রে এমনটা হয়নি। আমি অনেকবার এই প্রসঙ্গ এনেছি। এবং দল গঠনের আগে থেকেই এই ছাত্র সমন্বয়কদের যে চাওয়া, যে দাবি, সেটাও যদি সামনে নিয়ে আসি নতুন করে, যেমন সংবিধান ছুঁড়ে ফেলা, নতুন সংবিধান প্রণয়ন করা, পুনর্লিখন, গণপরিষদ নির্বাচনের দাবি, স্থায়ী সরকার নির্বাচনের দাবি, জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রোক্লেমেশন ঘোষণার দাবি, চাঁদাবাজি, দখলবাজি, যে অভিযোগ এই ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে, শুধু অভিযোগ বলবো কেন, বিভিন্ন জায়গায় অসংখ্য প্রমাণ তো পাওয়া গেছে, এটাও তো সত্য কথা। এত সব আয়োজনের মধ্য দিয়ে এই দলটি আসলে কি ভবিষ্যৎ অপেক্ষা করছে দলটির জন্য। এবং হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমদের সম্পর্কে দলের অভ্যন্তরে যে আলোচনাগুলো হচ্ছে, যেমন সেনা প্রধানকে নিয়ে তারা যে পাল্টা স্ট্যাটাস দিলেন, সেটিতে তারা বিব্রত বোধ করেছেন দলের অন্যান্য নেতাকর্মীরা। আর এক নেতা হান্নান মাসুদ, তিনিও তারা মানে মাঝে মাঝে একটা স্ট্যাটাস দিলেন। এবং তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে তাদের যে মন্তব্য অন্যান্য নেতা বা কর্মীদের, সেগুলোর কয়েকটি শুধু আমি আপনাদের সামনে তুলে ধরি। কেউ লিখছেন যে গুটি কয়েক ব্যক্তি তাদের ব্যক্তিগত চিন্তা প্রসূত কথাবার্তা কোনো ধরনের সাংগঠনিক সিদ্ধান্ত ছাড়াই বাইরে প্রকাশ করছেন। ব্যক্তিগত রাজনীতি হাসিলের জন্য তারা যখন যা ইচ্ছে বলে বেড়াচ্ছেন, সেগুলো যে স্ববিরোধী হয়ে যাচ্ছে সেটা নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই। যদি সেলিব্রিটি ফেস, কন্ট্রোভার্সি আর পপুলিজম দিয়েই রাজনীতি করতে চান, তাহলে আমাদের পার্টি থেকে বাদ দিয়ে টিকটকারদের এনে বসিয়ে দিন। এটি তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের বিভিন্ন পর্যায়ের নেতারা একে অপরের সাথে মন্তব্য করছেন। আরও যদি কয়েকটি মন্তব্য শোনাই, আরেকজন লিখছেন, একটি দলের সদস্য হয়ে ব্যক্তিগত জনপ্রিয়তা অর্জনের রাজনীতি করবেন না, দলের কথাও ভাবতে হবে। কেউ লিখছেন, গত সাধারণ সভায় আলাপ উঠেছিল বিক্রমের কেউ যাতে হুটহাট ফেসবুকে পোস্ট না দেয় এবং নিজেরা আরও বেশি অ্যালাইন হয়।
আরেকজন লিখছেন, আপনারা আমাদের ডেকে আপনারা জানিয়ে দিন যে আমরা অনেক পপুলিস্ট, এভাবেই রাজনীতি করব, ইচ্ছা হলে থাকেন, না হলে চলে যান। কেউ লিখছেন দল গোল্লায় যাক, ওনাদের অলওয়েজ লাইমলাইটে থাকতে হবে। সার্জিস আলমরা লাইমলাইটে থাকবেন, হাসনাত আব্দুল্লাহ কিংবা আসিফ মাহমুদরা লাইমলাইটে থাকবেন, তারা হেলিকপ্টারে চড়বেন, হেলিকপ্টারে চড়ে পাশবিকতার শিকার, মৃত্যুর মুখে ঢলে পড়া কোন এক শিশুর জানাজায় তারা উপস্থিত হন। এই রাজনীতি বাংলাদেশের মানুষ চায় না। এই রাজনীতি বাংলাদেশের মানুষ অনেক আগেই প্রত্যাখ্যান করেছে। হ্যাঁ, টাকা খেলা তো হয়, নির্বাচনে এলেই টাকা খেলা হয়, কিন্তু কোন নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা এই ছাত্র সমন্বয়করা আমাদের সামনে হাজির করলো? কি নতুন বাংলাদেশ তারা বিনির্মাণ করতে চান? এবং এই গণমাধ্যমগুলোর দায়ও রয়েছে। এই ছাত্র সমন্বয়কদের ডেকে 25, 26, 27 বছরের ছেলে মেয়েদের ডেকে বসানো হয় সিনিয়র মোস্ট পলিটিশিয়ানদের সঙ্গে, সিনিয়র মোস্ট জার্নালিস্টদের সঙ্গে, সিভিল রাইটস অ্যাক্টিভিস্টদের সঙ্গে, সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে। এদের তো পোয়াবারও হবেই যে কি না কি হয়ে গেছি, কিন্তু যতই মনে করুন না কেন কি না কি হয়ে গেছি, এই কি না কি হয়ে যাওয়াটা যে কোনো সময় পতন করতে পারে। আমরা নুরুল হক নুরুকেও দেখেছি, তিনি তাও তো একটা রাজনৈতিক দল গঠন করে তার নেতৃত্বে আছেন, মোটামুটি মেকানিজম করে যে কোনো জায়গায় একটা আসন নিশ্চিত করেছেন, এমপি হতে পারেন, কিন্তু তার তো একটি বিশাল সম্ভাবনা ছিল একটা তুমুল জনপ্রিয় দলে পরিণত হওয়া। এই নুরুল হক নুরু তিনি নিজেও তার সীমানার গণ্ডি ছাড়িয়ে অনেক কিছু করে ফেলেছেন বিধায় আজকে এখানে এসে দাঁড়িয়েছেন। কিন্তু এই যে ছাত্র সমন্বয়করা, হাসনাত, সার্জিসরা, আমার ধারণা তাদের ক্যারিয়ার, পলিটিক্যাল ক্যারিয়ার অঙ্কুরেই শেষ। এটা একেবারে আমার ব্যক্তিগত ধারণা। জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগের টোকাইগুলো আজকের মিছিল করার দুঃসাহস কোত্থেকে দেখায়, জাতি আজকে সে প্রশ্ন তুলেছে। আপনারা জানেন, মুক্তিযুদ্ধ নামের একটি সংগঠন, ভুইফোর সংগঠন নাম দিয়ে তারা আজকের এই মুক্তিযোদ্ধাদের সন্তান দাবি করে, তাদের উত্তরসূরি দাবি করে আজকের জাতীয় স্মৃতিসৌধকে অপমান করতে সেখানে গিয়েছে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের টোকাইরা। এরা মূলত স্বাধীনতাকে বিক্রি করা একটি গোষ্ঠী। এরা শেখ হাসিনার উচ্ছিষ্টভোগী দালাল, যারা বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থানকে, বিপ্লবকে নস্যাৎ করতে চেয়েছিল এবং এদেশের মানুষকে খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে, নির্যাতন করেছে। আমি জানি না কি করে কিভাবে তারা আজও আওয়ামী লীগের নাম নিয়ে, তারপরে আওয়ামী লীগের যে সকল খুনি রয়েছে তাদের নাম নিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পায় তারা চালিয়ে যায়। কিভাবে তারা আজকের স্মৃতিসৌধে গোপনে সেখানে প্রবেশ করে মুক্তিযুদ্ধে কাউন্সিলের ব্যানার নিয়ে, ফেস্টুন নিয়ে কিংবা পতাকা হাতে নিয়ে, এবং সে পতাকার ধরন নিয়েও ইতিমধ্যেই বাংলাদেশে বিভিন্ন মন্তব্য চলছে যে আদতে এই পতাকাটি কার, এই পতাকা অন্য কোনো ভিন্ন কোনো গোষ্ঠীর কিনা, সেটা এখন চিলচেরা বিশ্লেষণ চলছে। তাহলে তারা কার প্ররোচনায়, কি কারণে আজকের এই বাংলাদেশের স্বাধীনতা দিবসে এত বড় দুঃসাহস দেখাতে পারল? ইতিমধ্যে বাংলাদেশের সাধারণ জনগণ অবশ্য তাদেরকে রমজানের ইফতার উপহার দিয়েছে, উত্তম মাধ্যম সেখানে দিয়ে ধাওয়া দেওয়ার কারণে অনেকেই পালিয়ে যেতে সক্ষম হয়েছে এবং 3 জন সেখানে অ্যারেস্ট হয়েছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে 3 জন কেন, ওখানে একটা মানুষ পর্যন্ত মিছিল দেওয়ার দুঃসাহস দেখানোর সাহসই তো পাওয়ার কথা না। এ বাংলাদেশ তো ওদের জন্য না, যারা খুনি, যারা লুটেরা, যারা সন্ত্রাস, যারা চাঁদাবাজ, যারা আমার দেশটাকে ধ্বংস করেছে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিক্রি করেছে, তারা কেন, কি কারণে সেখানে মিছিল করতে যাবে? আমি সরকারকে উদাত্ত আহ্বান জানাই, প্রত্যেককে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে জাতির কাছে স্পষ্ট করুন, না হয় এই স্বাধীনতা দিবস কলঙ্কিত হবে, এই স্বাধীনতা দিবস ম্লান হয়ে যাবে। কারণ স্বাধীনতা দিবস তাদের জন্য না যারা খুনি, স্বাধীনতা দিবস তাদের জন্য না যারা আজকের বাংলাদেশের মানুষের উপরে নির্যাতনকারী, এই স্বাধীনতা দিবস তাদের জন্য যারা বাংলাদেশকে শান্তিতে রাখতে চায়, তাদের জন্য। অতএব সরকারের উচিত হবে
একদম ডাইরেক্ট ধরে এনে তারপরে পাছা লাল করে দিয়ে এই বাংলাদেশের মানচিত্রে যাতে আর কোনো ধরনের দুঃসাহস দেখাতে না পারে সেই ব্যবস্থা নিশ্চিত করা। ওদের কোনো স্বাধীনতা নাই, কিসের স্বাধীনতা? ওদের কোনো মুক্তিযোদ্ধা নিয়ে কথা বলার অধিকার নাই, কিসের মুক্তিযোদ্ধা নিয়ে কথা বলবে? ওরা তো মুক্তিযুদ্ধকে বিতর্কিত করছে, ওরা তো মুক্তিযুদ্ধকে বিক্রি করছে, ওরা তো মুক্তিযুদ্ধের সন্তান দাবি করছে, কিন্তু একটা ওর বাবারা কোনোদিন মুক্তিযোদ্ধা ছিল না। কিসের মুক্তিযোদ্ধা ওরা? ওরা সব শেখ হাসিনার বানানো 2000 ভুয়া মুক্তিযোদ্ধার তালিকার যে সদস্য। আজকে দেখেন খোঁজ নিয়ে যারা আজকের মুক্তিযুদ্ধের সন্তান কিংবা প্রজন্ম দাবি করছে, তারা আজকের একটাও সত্যিকার মুক্তিযোদ্ধা না। এবং সত্যিকার মুক্তিযোদ্ধা হলেই বা কি আর না হলেই বা কি? যারা 24-এর মানুষকে গুম করেছে, খুন করেছে, তারা কোনোদিন শেখ মুজিবের নাম, শেখ হাসিনার নাম, আওয়ামী লীগের নাম নিয়ে মিছিল করার কোনো অধিকার নেই, কারণ ওরা খুনের সাথে সম্পৃক্ত। প্রিয় বন্ধুরা আমার, আমাদের প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগ এখন গোপনে ষড়যন্ত্র অব্যাহত রাখবে। ওরা কিন্তু প্রতিদিন চেষ্টা করে যাচ্ছে একটা না একটা সমস্যা জাতির কাছে উপস্থাপন করতে, কিন্তু ওরা যখন ব্যর্থ হচ্ছে তখন আবার নতুন মোড়কে আবার আগমন করার চেষ্টা করছে। আমি সরকারকে বারবার বলেছি, ওরা কেন এই দুঃসাহস পাচ্ছে? দুঃসাহসের অন্যতম কারণ হচ্ছে আমাদের কোনো অ্যাকশন মুড ওরা দেখতে পাচ্ছে না। আপনি চিন্তা করে দেখেন, আর যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, আর যদি ওইখানে গিয়ে জামাত শিবিরের কেউ মিছিল করতে নামতো, কিংবা ভিন্ন কোনো গোষ্ঠী যারা বাংলাদেশের এই ধরনের মানে কি বলে, যাদেরকে বাংলাদেশের জনগণ তাড়িয়ে দিয়েছে, সেই রকম পরিস্থিতিতে যদি জামাত শিবির পড়তো, তাহলে তারা যদি মিছিল করতে যাইতো, তাহলে আজকের কি পরিস্থিতিটা দাঁড়াতো? একটা মানুষ তো জীবিত ফেরত আসতে পারতো না। আর বাংলাদেশের এখন স্বাধীনতার নাম করে আজকের যে মিথ্যাচার হচ্ছে, আজকের যে আওয়ামী লীগের আস্ফালন হচ্ছে, এটা তো কোনোদিন মেনে নেওয়া যায় না। ওরা তো 24-এর খুনি, ওদেরকে রিমান্ডে নিতে হবে, গ্রেপ্তার করতে হবে এবং ওদের আসল উদ্দেশ্য বের করতে হবে। শোনেন, এইভাবেই বিভিন্ন নামে বেনামে তারা আজকের বাংলাদেশের জনগণের উপরে চেপে বসতে চায়, বাংলাদেশের জনগণের ক্ষতি করতে চায়। যার নেত্রী দেশ থেকে পালিয়েছে, সেই নেত্রীর কোনো নেতাকর্মী তো এই দেশে থাকতে পারে না। তারা তো তাদের নাম নিয়ে মিছিল করতে পারে না, কারণ তোর মা এ দেশ থেকে পালিয়ে গিয়েছে। তারপরেও কি করে তারা মিছিল করে? সরকার অ্যাকশনে যায় না বিধায় এই ধরনের সুযোগ তারা পেয়ে যায়। আমি পুলিশ প্রশাসন সহ সবাইকে বলবো, আপনাদেরকে 24 ঘন্টার মধ্যে এই সকল দুষ্টদেরকে, যারা যারা আজকের মিছিল করেছে, সব পত্রিকায় এসেছে, সব মিডিয়ায় আছে, ভিডিও আছে, আপনারা ভিডিও দেখে ওদেরকে গ্রেপ্তার করুন এবং জাতির সামনে পারলে শাহবাগে মঞ্চ তৈরি করে ওদের চেহারাগুলো দেখিয়ে দিন এবং সেখানেই বিচার নিশ্চিত করুন। তাহলেই আগামীতে আর কেউ এরকম মিছিল নিয়ে সামনে এসে স্বাধীনতার বিরোধিতা করতে পারবে না। এদেশের স্বাধীনতা মানেই হচ্ছে আওয়ামী লীগের যে পতন হয়েছে, এই পতনের বিরুদ্ধে যে মানুষরা লড়াই করেছে, তাদের নামই হচ্ছে স্বাধীনতা। এদেশের স্বাধীনতা মানেই হচ্ছে আমরা যে গত 16 বছর পর্যন্ত জুলুম, নির্যাতন, অত্যাচারের শিকার ছিলাম, সেখান থেকে মুক্ত হওয়ার নামই স্বাধীনতা। অতএব 1971-এর যে স্বাধীনতার চেতনা আমাদের ছিল, সেই চেতনা বিরোধী শক্তি হচ্ছে আওয়ামী লীগ। অতএব সেই আওয়ামী লীগকে তো আমি আপনি স্পেস দিতে পারি না। আজকের বিভিন্ন সংগঠনের নাম দিয়ে এই আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে কোনো মূল্যে এই বাংলাদেশে অশান্তি সৃষ্টি করা। গত পরশুদিন আপনারা দেখেছেন, একটি রাত গিয়েছে লাইলাতুল গুজব, সমস্ত রাত তারা গুজব ছড়িয়েছে। সেনাবাহিনী আসবে, এই হবে, সেই হবে, এমার্জেন্সি ঘোষণা হবে, এরপরে ইউনূস সাহেব পালাচ্ছে, শেখ হাসিনা আসছে, কত যে মিথ্যাচার। একটা মিথ্যাচারও কি বাংলাদেশের জনগণের সামনে সত্য প্রমাণিত হয়েছে? হয়নি। এই গুজবগুলো দিয়ে তারা আজকের বাংলাদেশের জাতিকে বিভ্রান্ত করতে চায় এবং তারা পালিয়ে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো কার্যক্রমে তারা সফল হয়নি। এই কারণেই আজকের তারা এই ধরনের নতুন নতুন ফান্ড শুরু করেছে। কিন্তু আমরা যখন তাদেরকে গ্রেপ্তার করছি না, তখন তারা সুযোগ পেয়ে যাচ্ছে। আবার কেউ কেউ গ্রেপ্তার হয়ে মুক্তি পেয়ে যায়, ছেড়ে দেওয়া হয়, তখন তারা মনে মনে ভাবছে যে এই ধরনের মিছিল করে সর্বোচ্চ একটু অ্যারেস্ট হবো, এই তো, আর একটু হালকা উত্তম মাধ্যম খাবো, এই তো। তো এই উত্তম মাধ্যমগুলোর মধ্য দিয়ে তারা প্রতিষ্ঠিত হতে চায়। আমি ধন্যবাদ জানাই সেই সকল বীর বাংলাদেশিদেরকে যারা আজকের এই স্মৃতিসৌধের সামনে আওয়ামী লীগের অপবিত্র এই মিছিলটিকে
দেখার পরে প্রতিরোধ গড়ে তুলেছেন, ধমক দিয়েছেন এবং তাদেরকে গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আপনারা আছেন বিধায় এখনো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে আছে, কিন্তু আপনারা না থাকলে এই দেশ টিকে থাকবে না। অতএব প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটি সময় আমাদেরকে এই দেশ নিয়ে ভাবতে হবে, দেশের মানুষ নিয়ে ভাবতে হবে এবং দেশের জন্য আমাদেরকে লড়াই অব্যাহত রাখতে হবে। প্রশাসনের কাছে এই সকল অন্যায়কারী ব্যক্তিদেরকে দ্রুত গ্রেপ্তার করে তাদের হাতে পৌঁছে দিতে হবে। আমরা আইনকে শ্রদ্ধা করি, কিন্তু এর মানে এই নয় যে আমার চোখের সামনে স্বাধীনতা বিরোধী, 24-এর যুদ্ধের বিরোধী, 24-এর অভ্যুত্থানের বিরোধী মানুষগুলো মিছিল করবে, সে সুযোগ দেওয়ার মানে স্বাধীনতা নয়। যারা হত্যা করেছে, সন্ত্রাস করেছে, তাদেরকে স্বাধীনতা দেওয়ার মানে স্বাধীনতা নয়। অতএব আমাদেরকে এই জায়গাটায় সতর্ক অবস্থানে থাকতে হবে। বাংলাদেশকে বিনির্মাণ করতে আওয়ামী লীগের সকল দোসরদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। যে গাড়ি থেকে ভ্যানে সার্জিস আলম, এই ফালতু বিষয়টি নিয়ে কথা বলবো, কারণ এগুলো নিয়ে কথা বলার প্রয়োজন আছে। বাংলাদেশের মানুষকে সচেতন হতে হবে, বাংলাদেশের মানুষকে বুঝতে হবে, এই জন্যই কথা বলা প্রয়োজন। আপনি আমার কথা শুনুন আর না শুনুন, কথা বলতেই হবে। এই কথায় আসবার আগে আজকে যে একটি বিশেষ দিন, এই বিশেষ দিনটা নিয়ে একটু কথা বলি। আজকে যে মুহূর্তে কথা বলছি 26শে মার্চ 2025। আজ থেকে ঠিক 54 বছর আগের এই 26শে মার্চ সকালবেলার কথা যদি আমি একটু চোখ বন্ধ করে ভাবি, আমার গা শিউরে ওঠে। 25শে মার্চ 1971 কাল রাত্রিতে ঢাকা শহরে যে ম্যাসাকার ঘটেছে, এরপরে 26শে মার্চ সকাল আসে। সেই সকালটা কেমন ছিল একটু অনুভব করুন। সারা ঢাকা শহরে রক্ত, সারা ঢাকা শহরের বিভিন্ন স্থানের লাশ। সেই সকাল ছিল 26শে মার্চ 1971। আজকে 54 বছর পর এসে কথা বলছি। 25শে মার্চ কাল রাত্রি এবং 26শে মার্চ সকালে যেসব মানুষ শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এখন আসি ফালতু বিষয়টি নিয়ে। সার্জিস আলম গত পরশু, সার্জিস আলমকে নতুন করে আর ব্যাখ্যা দেবার প্রয়োজন নেই যে নতুন যে একটি পার্টি গঠিত হয়েছে, এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি বা নাপা যেটি বলুন না কেন, সেটির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল। এই সার্জিস আলম গত পরশু নিজের বাড়িতে গেছেন, ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দর হয়ে সেখান থেকে শতাধিক গাড়ি বহর নিয়ে বাড়িতে গেছেন। এটি নিয়ে রাজনীতিতে বেশ আলোচনা হচ্ছে, যে বেশ সমালোচনা হচ্ছে। এই সমালোচনার প্রেক্ষিতে সার্জিস আলম আবার ফেসবুকে জবাব দিয়েছেন। ফেসবুকে এনসিপির এক নেতা ডক্টর তাসনিম জারা প্রশ্ন করেছেন যে সার্জিস, তুমি হয়তো জুনিয়র তার, যে তুমি এভাবে কিভাবে গেলা বা এই টাকাটা কোথায় পেলে, এটির একটু সুস্পষ্ট জবাব দাও। সার্জিস যথারীতি জবাব দিয়েছে, যথারীতি ভঙ্গিতে, এবং তার জবাবের সারমর্মটি এটি যে তিনি জমিদার পুত্র। কিন্তু বাস্তবতা হলো যে ভূমিহীন জমিদার, আমাদের একটা কথা প্রচলিত আছে সমাজে, আমরা অনেকে দুষ্টুমি করে বা ফাজলামি করে বলি যে ভূমিহীন জমিদার। সার্জিস আলমকে যদি ভূমিহীন জমিদার বলেন তাহলে ভুল হবে না। সার্জিস আলমের বাড়ি হচ্ছে পঞ্চগড়ের আটোয়ারিতে, বাংলাদেশের অন্যতম একটা অন্ধকার এলাকা, অনুন্নত এলাকা যদি থেকে থাকে তাহলে এই সীমিত ধরুন 10টি উপজেলাকে অনুন্নত বলবেন, তাহলে পঞ্চগড়ের আটোয়ারি উপজেলাকে আপনি অনুন্নত বলতে বাধ্য হবেন আপনি যদি যান সেখানে। এখন সারা বাংলাদেশেই বিগত 15 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সব পাকা রাস্তা করে দিয়েছে, দুর্গম জনপদেও। কিন্তু আপনি যদি আটোয়ারিয়া উপজেলায় যান, ওই উপজেলা সদরটা দেখলে আপনার কাছে মনে হবে অনেক এলাকা, বাংলাদেশের অনেক এলাকা আছে, একটা বাজার এলাকা, ইউনিয়ন পরিষদের একটা বাজার এলাকা এর থেকে উন্নত, এমন অনুন্নত এলাকা।
এবং সার্জিস আলমের বাড়ি যেখানে এই আটোয়ারি সদর থেকে, সদর উপজেলা থেকে আরো কয়েক কিলোমিটার দূরে নিভৃত পল্লীতে, এই নিভৃত পল্লীতে তার বাড়ি, মানে কৃষক পরিবার, ক্ষুদ্র ব্যবসায়ী পরিবার। আমি এই কথাগুলো এই জন্যই বলছি যে সার্জিস আলম ফেসবুক পোস্টে যেভাবে বলেছেন যে তার দাদা যে সম্পদ রেখে গেছে তিনি নির্বাচন করতে পারবেন, তার আত্মীয় স্বজনের টাকা দিয়ে তিনি 3 লাখ টাকা গাড়ি ভাড়া দিয়েছেন, এগুলো মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। আপনাদের বলবো আপনারা তার বাড়িতে যান, বাড়িতে গিয়ে দেখে আসুন তার বাড়িটা কি অবস্থা, কত বড় জমিদার পুত্র তিনি। এই যে আমি একটা ছবি দেখাই, যে এই ছবিটি দেখুন, এটি হচ্ছে বাড়ির বর্তমান চিত্র। এর আগে এখানে বেড়ার ঘর ছিল। সার্জিস আলমের, আমি যেটা শুনেছি, আমার তথ্যে যদি না ভুল হয়, সার্জিস আলমের জন্ম হচ্ছে বেড়ার ঘরে, বেড়ে ওঠা একটা শৈশবের বিশাল অংশ বেড়ার ঘরে কেটেছে। এখনকার রূপ হচ্ছে এটি। সেই সার্জিস আলম বলছেন যে তার দাদা যে সম্পদ রেখে গেছে নির্বাচন করবার মতো যথেষ্ট, তার আত্মীয় স্বজন সবাই মিলে 3 লাখ টাকা গাড়ি ভাড়া দিয়েছেন। আসলে আমাদের রাজনীতিতে এই ছেলেগুলা শুরু থেকেই ধোঁকাবাজি করে বা ধোঁকা দিতে এসছে। সার্জিস আলমের এলাকায় যদি জমির দামের কথাও চিন্তা করেন, তার দাদা যে সম্পদ রেখে গেছে সেই সম্পদ পুরোপুরি বিক্রি করলেও 30 লাখ টাকাও হবে কিনা সন্দেহ আছে। কিন্তু বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় নির্বাচন করতে কত টাকা খরচ হয়, এটি যারা নির্বাচনের সাথে যুক্ত, আমি ধরে নিলাম 1 কোটি টাকা দাম হলো তার সব সম্পদের, কিন্তু আমি যেটি বলছি যে নির্বাচনের সাথে যারা যুক্ত তারা জানেন যে একটা জাতীয় সংসদ নির্বাচন করতে কি পরিমাণ খরচ হয়। সেই খরচ মেটানোর মতো ভাঁওতাবাজি কথা সার্জিস আলম বলেছেন যে তার দাদার সম্পদ দিয়ে সেটি খরচ মেটানো সম্ভব। সার্জিস আলমকে বিক্রি করলেও সেটি মেটানো সম্ভব না। সার্জিস আলম উত্তরাঞ্চলের ছেলে, আমিও কিন্তু উত্তরাঞ্চলের ছেলে। আমার তো সার্জিস আলমকে নিয়ে গর্ব করার কথা, আমার গর্বিত হবার কথা, কিন্তু আমি গর্ব করতে পারছি না গত 8 মাসে এদের কর্মকাণ্ড দেখে। এদেরকে আমি গ্রহণ করতে পারছি না, আমি কখনো পারবো না, কারণ এরা আসলে হারিয়ে যাবে, এদের বিতর্কিত কর্মকাণ্ডের দরুন হারিয়ে যাবে। এই যে প্রথম দিন গাড়িতে বাড়ি গেলেন, এরপরের দিন যখন সারা দেশে সমালোচনা হওয়া শুরু হলো, তখন সার্জিস আলম ভ্যানে উঠলেন, ভ্যানে উঠে এলাকায় ঘুরে বেড়ালেন। এই যে ভ্যানে যে উঠলেন, আটোয়ারির ওই গ্রামে গ্রামে এক এলাকা থেকে আর এক এলাকায় মানুষের যানবাহনের একমাত্র উপায় ছিল কদিন আগে ভ্যান প্রধানত, ইদানিং আজকাল গত 2-1 বছরে হয়েছে অটো। এই ভ্যানে চড়েই সার্জিস আলমের জীবন কেটেছে সারা জীবন। আজকে গাড়িতে উঠছেন, গাড়ি ছেড়েছেন শুধুমাত্র সমালোচনার কারণে। অর্থাৎ বাংলাদেশের মানুষকে বুঝতে হবে যে আপনাদেরকে ধোঁকাবাজি করতে এরা এসছে, এরা আলাদিনের চেরাগ পেয়ে গেছে। বাংলাদেশের একটি গোষ্ঠী, শিল্প গ্রুপ, বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ ভাবছে যে এরাই ক্ষমতায় চলে আসছে, এরা বর্তমানে ক্ষমতায় আছে, এদেরকে নিয়ে ব্যবসায়িক চাকরি এটা সেটা বিভিন্ন তদবিরবাজি করে নিচ্ছে, এবং যারা করছে তারাও ভাবছে যে হয়তো আগামীতে এরাই ক্ষমতা আসবে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন, ভোটের মাঠে সম্পূর্ণ ভিন্ন সিনারিও দেখা যাবে, কারণ এদের উদ্দেশ্য সঠিক নয়, এদের উদ্দেশ্য সৎ নয়। আজকে ঈদে সার্জিস আলম গাড়ি বহর নিয়ে, শতাধিক গাড়ি বহর নিয়ে বাড়ি গেছে। সার্জিস আলম গত ঈদে কিভাবে বাড়ি গেছে সেই সিনারিওটা যদি একটু আমাদের জনগণকে বলে যে গত ঈদে কিভাবে গেছে, কোথায় ঝুলতে ঝুলতে গেছে না কিভাবে গেছে। আহ, কি চমৎকার! 8 মাসে আলাদিনের চেরাগ পাওয়া যায়, 8 মাসে জাতীয় সংসদ সদস্য হবার স্বপ্ন দেখা যায়, 8 মাসে প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখা যায়। প্রধানমন্ত্রীর এই জন্য বলছি, কদিন আগে সার্জিস আলম এক বক্তব্যে বলেছেন যে উত্তরাঞ্চল থেকে, পঞ্চগড় থেকে আপনারা খুব শীঘ্রই, সম্ভবত বলেছিলেন যে আগামী 1 দশকের মধ্যে প্রধানমন্ত্রী পাবেন। কি চমৎকার স্বপ্ন!
আমরা বাংলাদেশের জনগণ, আমরা সহজ সরল জনগণ, আমাদের ধোঁকাবাজি দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। দিক, যদি প্রধান বড় রাজনৈতিক দলগুলো দিয়ে থাকে, আমরা চাইবো সেই রাজনৈতিক দলগুলো শুদ্ধ হোক, শুদ্ধ হয়ে তাদের মাঝেই আমরা থাকতে চাই। সার্জিস আলমের পাশের জেলার বাসিন্দা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্ভ্রান্ত পরিবারের সন্তান, ঠাকুরগাঁর একটা ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তিনিও কিন্তু সমালোচনা করেছেন সার্জিস আলমের এই গাড়ি বহর নিয়ে। তিনি বলেছেন যে গাড়ি বহর নিয়ে যারা এই রাজনীতি করে তারা ভবিষ্যতে কি করতে পারে আমরা বুঝি। কাজেই সার্জিস আলমরা আমাদের একটা ধোঁকাবাজির মেশিন তৈরি করে সেই মেশিন থেকে ধোঁকাবাজি উৎপাদন করে আমাদেরকে খাইয়ে দিতে চাইছেন। আমরা কি খাবো? বাংলাদেশের জনগণকে খাবে? ভোটের রাজনীতি থেকেই বাংলাদেশের জনগণ খাবে? আমি বিশ্বাস করি না খাবে। কাজেই ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি দেখলেন, যে বর্তমান সামাজিক যোগাযোগের মাধ্যমে যে বিষয়টি সবথেকে হাইলাইট এবং ভাইরাল, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও হাসনাত আবদুল্লাহ তাদের মাঝখানে কি হয়েছে এই বিষয় নিয়ে কিন্তু আপনারা ইতিমধ্যে আলাপ এবং আলোচনা শুনতে পেয়েছেন। এবং সেই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।